হ্যাঁ, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটা তো মাশাআল্লাহ, একদম মামির মতোই সুন্দরী। তাহলে যারাকে তোর পছন্দ হয়েছে? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি, সেই তোদের ছোটবেলা থেকে। তুই যদি যারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দিব। মামার কথা শুনে তো মনে মনে প্রচন্ড খুশি হলাম, কারণ ছোটবেলা থেকেই যারাকে আমার ভালো লাগতো, আর এখন তো দেখি মেঘ না চাইতে জল। হ্যাঁ মামা, আমি যারাকে পছন্দ করি, তবে ও কি আমাকে মেনে নেবে? সেটা দায়িত্ব তোর, তুই যারাকে বুঝাবি। মামার কথা শুনে তো উড়ো ধরে নাচতে ইচ্ছে করতেছে। না, থাক, আপনাদের সামনে আর নাচবো না। ঘরে গিয়ে লুঙ্গি ড্যান্স দিব। খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে যারার কথা ভাবতে লাগলাম। আহ, পেন্দিনে রাজি থাকলে ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না। যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে। ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। এরপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। গোসলের পর পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই মামির কাছে গেলাম। মামি, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। যা গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। মামার যারা কোথায়? যাক, ভালো হয়েছে। যাই, পেত্নিটাকে একটু জ্বালিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলাই আছে, কিন্তু রুমে কেউ নেই। কোথায় আছে তা দেখার জন্য রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে দেখি কোথাও নেই। এটা কি হলো? পেত্নিটা আবার গেল কই? তখনই পানি পড়ার শব্দ শুনতে পেলাম। তার মানে পেত্নিটা হয়তো গোসল করছে। যারা টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পে বই রাখা। আমি গল্পে বই পড়ি না, তাও কৌতূহলবশত বইটা পড়তে লাগলাম। গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো, তাই বাকিটা পড়তে শুরু করলাম। ওই হারামি, তুই এখানে কি করছিস? হঠাৎ জারার কথা চমকে উঠলাম। কখন যে ওখানে এসছে বুঝতে পারিনি। এবার জারার দিকে তাকিয়ে তো আমি পুরো টাসকে খেয়ে গেলাম। যারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে, আর চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখন ওকে একটা পরীর মতো লাগছিল। ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। ওইভাবে কি দেখিস তুই? জীবনে কোনো মেয়ে দেখিস নাই? জারার কথায় আমার ধ্যান ভাঙলো। না মানে মেয়ে মানুষ তো দেখেছি, কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে আসছে। আমার কথা মনে হয় যারা লজ্জা পেয়েছে, তাই চোখ নামিয়ে ফেললো। হইছে, আর পাম দেওয়া লাগবে না। এখন যা, আমি কাপড় চেঞ্জ করব। আমি থাকলে কি সমস্যা? তোকে যেতে বলছি কিন্তু। আরে রে, যাচ্ছি যাচ্ছি। এরপর যারা রুম থেকে চলে আসলাম, আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। আমার কটা ফ্রেন্ড দেখি লাইনে আছে, তখন তাদের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মামি এসে খাবার জন্য ডেকে গেল। এরপর আমিও খেতে চলে গেলাম টেবিলে। গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে আসছে, সাথে মামি আর যারা বসে আছে। এরপর আমিও খেতে বসলাম। আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে। খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম। এরপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারলাম না। ঘুম ভাঙলো একবারে বিকালে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে গেলাম একটু ঘুরতে। আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি গিয়ে একটা পার্কে বসলাম। সামনে দেখি বাদাম বলা যাচ্ছে, তাই বাদাম কিনে নিতে গেলাম। সামনে দেখি বাদাম বলা যাচ্ছে, তাই বাদাম কিনে খেতে লাগলাম। পার্কের পরিবেশটা অনেক ভালো লাগছিল। কখন যে সন্ধ্যা হয়ে আসছে খেয়ালই করিনি। এরপর পার্কের বাইরে এসে যারার জন্য একটা আইসক্রিম, চকলেট আইসক্রিম নিলাম, কারণ চকলেট আইসক্রিম যারা অনেক পছন্দ করে। এরপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম যে আজকেই যারাকে বিয়ের কথা বলবো। একটু পর রিক্সা বাসার সামনে চলে আসলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। এরপর বাসায় গিয়ে কলিং বেলটা বাজালাম। যারা এসে দরজা খুলে দিল। কিরে, কই গেছিলি? আরে বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। ওহো। এরপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইল রেখে রুম থেকে বের হলাম। দেখি মামা চলে আসছে। মামার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেল। সবাই মিলে খাবার খেয়ে নিলাম।
সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। ফেসবুকিং করছিলাম রুমে বসে। হঠাৎ মনে পড়লো যে যারাকে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম, তাই আর দেরি না করে যারা রুমের দিকে গেলাম। কিন্তু আফসোস, রুমে কেউ নেই, দরজাও খোলা রাখা। মামির কাছে শুনলাম যারা কোথায়। মামি বললো হয়তো ছাদে গেছে। আমিও ছাদে চলে আসলাম। যাওয়ার সময় যারা আইসক্রিমটা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য। ছাদে গিয়ে দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এরপর আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমি যে ওর পেছনে দাঁড়িয়ে আছি পেতনিটা এখনো টেরই পায়নি। এরপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম। হঠাৎ করে ধরার কারণে যারা ভয় পেয়ে গেল। যখনই চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। আরে আরে, আমি মাহফুজ, এত ভয় পাওয়ার কি আছে? উম, কি বলতেছো? ওহ, মনে তো নাই। আমি তোর মুখ ধরে রাখছি চেপে। এরপর মুখ ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওই হারামি, এইভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো যেতাম। সরি পেতনি ম্যাডাম। এরপর প্যান্টের পেছন থেকে আইসক্রিমটা বের করে ওকে দিলাম। এই নিন, এটা আপনার জন্য। আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়েছে যারা। ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য। এরপর যারা আইসক্রিম খেতে লাগলো। ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো। এরপর মনে পড়লো বিয়ের কথা। হ্যাঁ, এখনই সঠিক সময় কথাটা বলার। যারা, তুই কি আমাকে বিয়ে করবি? আমার কথা শুনে যারা আমার দিকে অবাক হয়ে তাকালো। মানে বুঝলাম না, হঠাৎ এই কথা? মানে শোন যারা, আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক করে রাখছে। গতকাল মামা আমাকে বললো সেই কথা। আর আমিও তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই কি আমাকে ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আমিও তোকে ভালোবাসি আর বিয়েও করব। কিন্তু আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু বিয়ে হয়ে গেলে কি স্টাডি করতে পারবো? তখন মনের ভেতর এত খুশি লাগতেছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা যারা, তোর লেখাপড়া নিয়ে চিন্তা করতে হবে না। দুজনে বিয়ের পর একসাথে স্টাডি করব বলেই ছাদ থেকে চলে আসলাম। সোজা মামা মামির রুমে চলে গেলাম। দেখি দুজনে গল্প করতেছে। মামা, আসতে পারি? হ্যাঁ, চলে আয়। মামা, যারা রাজি আছে বিয়ে করতে। তাহলে তো খুবই ভালো কথা। আগামী সপ্তাহেই তোদের বিয়ে দিব। তো বাবার সাথে আমি কথা বলে নিব। তাহলে মামা, আমি কালই বাসায় চলে যাব, কারণ সবকিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য। আমি এখন রুমে গেলাম বলেই মামার রুম থেকে আবার রুমে চলে আসলাম। মনের ভেতর অনেক ভালো লাগছে, কারণ যারা কিছুদিন পর আমার বউ হবে। এসব ভাবতে ভাবতেই একটা সময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায়ও পৌঁছে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেলটা বাজালাম। কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে তো আম্মু অবাক হয়ে গেল। হ্যাঁ, কিরে তুই দুদিন আগে গেলি আর আজই চলে আসলি? আসার আগে একবারও জানাতে পারলি না? হঠাৎ করে চলে আসলাম, কারণ বিয়ের প্রস্তুতি নিতে হবে না। বিয়ের প্রস্তুতি মানে? আরে আম্মু, যারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তাই তো চলে আসলাম আজকে। সবকিছুর আয়োজন করতে হবে না? তা তো করতেই হবে, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আজ থেকেই শুরু করে দেব বলেই আমার রুমে চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। বিছানায় বসে গেমস খেলতেছিলাম। ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে, তাই শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারিনি। দুপুরে আম্মুটাকে ঘুম ভাঙলো। এরপর উঠে গোসলটা সেরে নিলাম। এখন মনের ভিতর ফুরফুরে লাগছে, কিন্তু গোসলের পর তো প্রচন্ড ক্ষুধাও লাগছে, তাই খেতে চলে গেলাম। আম্মু আগে থেকে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছে। দেরি না করে খেতে বসে গেলাম। তখনই কলিং বেলটা বেজে উঠলো। আম্মু গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম আব্বু অফিস থেকে চলে আসছে। এরপর আব্বু ফ্রেশ হয়ে খেতে আসলো। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম। কিরে মাহফুজ, মামার বাসায় গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছিলি, একটা ফোনও তো করলি না। আসলে আব্বু, বাবার বাসা আদর যত্নে কম ছিল তো, তাই আর কি। তো কেমন কাটলো মামার বাসায়? হ্যাঁ আব্বু, অনেক ভালো লেগেছে মামার বাসা থেকে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেটা তো মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। প্রস্তুতি নিয়ে নে, কারণ আগামী সপ্তাহে তোদের বিয়ে। হ্যাঁ আব্বু, আজ থেকে শুরু করে দেব আমার বিয়ে বলে কথা।
এরপর আব্বু আম্মুর সাথে আরও অনেক সময় কথা বলে রুমে চলে আসলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। দেখি যারা লাইনে আছে, তাই ওকে একটা মেসেজ দিলাম। কিরে বেতনি, কি করিস? ওই হারামি, একদম খেয়ে ফেলবো যদি আর একবার পেতনি বলিস। পেতনিকে পেতনি ছাড়া কি বলবো? হারামজাদা, তোকে তো আমি। থাক, হইছে হইছে, ভয় লাগতেছে আমার। আর রাগ করিস না। তো কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তোর কি খবর? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এরপর যারার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমিও প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিই, না হলে শরীরটা কেমন কেমন যেন করে। তাই তাহসিনকে ফোন দিলাম। তাহসিন, তুই কই রে? এই তো আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছি। আচ্ছা থাক, আমি আসছি। এরপর বাসা থেকে বের হয়ে ওদের কাছে চলে গেলাম। আড্ডা গিয়ে দেখি রাজু তুহিন আরও অনেকগুলো হারামি বসে আছে। তারপর ওদের কাছে গিয়ে বসলাম। এই যে আসছে আমাদের বস, এবার সবাই তাকে উইশ করো। যাক, আবার সবাই বস মানে এটাই অনেক, আর কিছু দরকার নেই। আর তো দোস্ত, কি খবর তোর? ওই যে মামার বাসায় গেলি, তারপরে তো আর খোঁজ নিলি না। তোদের জন্য একটা গুড নিউজ আছে। আগামী সপ্তাহে আমার বিয়ে, মামার মেয়ের সাথে। তোরা সবাই থাকবি কিন্তু। ওরে শালা, আগে বলবি তো যে ভাবি আইতেছে। ওই ওই জন্যই তো এখানে আসা। তোরা কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা তোরা থাক, আমার এখন বাসায় যেতে হবে, কারণ বিয়ের কার্ডের অর্ডার দিতে হবে। বলেই ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। এরপর নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে কলেজের পড়াগুলো দেখতে লাগলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম। এরপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজ মাঠে তাহসিনরা বসে আছে, আমিও গিয়ে ওদের সাথেই বসলাম। আড্ডা দিয়ে সবাই ক্লাসে চলে গেলাম। এরপর দুটো ক্লাস করে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার, আসতে পারি? স্যার, আমার 2 সপ্তাহ ছুটি লাগবে। আসলে স্যার, আগামী সপ্তাহে আমার বিয়ে। কংগ্রাচুলেশনস, দোয়া করি তোমরা সুখে থাকো। আচ্ছা, ছুটি দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু অবশ্যই আপনার পরিবার নিয়ে আমার বিয়েতে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসবো। এরপর স্যারের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে নিলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু রেস্ট নিলাম। বিকেলে বিয়ের কার্ডের অর্ডার দিয়ে আসতে হবে, সাথে আরো অনেক কাজ আছে। বিয়ে বলে কথা, হ্যাঁ। বিকেলবেলায় উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। এরপর আব্বুর থেকে টাকা নিয়ে তাসিনকে ফোন দিলাম। তাসিন, তুই কোথায় আছিস রে? বাসায় আছি। এখন কোনো দরকার? বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে দাঁড়া, মার্কেটে যেতে হবে। ওকে। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। মেইন রোড থেকে তাহসিনকে রিক্সায় উঠিয়ে নিলাম। এখন কার্ড সাবানোর দোকানে যাওয়ার পালা। রিক্সাকে বললাম, মামা নিউ মার্কেটে চলেন। কিছুক্ষণ পর আমরা নিউ মার্কেটে এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। এরপর কার্ড ছাপানোর দোকানে, অর্থাৎ প্রিন্টিং প্রেসে পৌঁছালাম। দোকানে গিয়ে 2000 কার্ডের অর্ডার দিয়ে আসলাম, সব আমার পছন্দের ডিজাইনে। এরপর বিয়ের আরো অনেক কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শপিং ব্যাগগুলো রেখে রুমে চলে গেলাম। প্রচুর ঘাম বেরোচ্ছে শরীর থেকে, গোসলটা সেরে নিতে হবে, তাই গোসলটা করে নিলাম। রাতের খাবার সবাই একসাথে খেয়ে নিলাম। আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের আয়োজন আমাদের বাসায় করব, তাই সিদ্ধান্ত নিলাম। মামাকেও জানানো হলো। এরপর মামা আমাদের সাথে একমত হলো। শুরু হয়ে গেল আবার অপেক্ষার প্রহর। বিয়ের আর মাত্র 3 দিন আছে। এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড নিজ হাতে দিয়ে আসছি। মনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে গেছে বিয়ের জন্য। যাই হোক, এত তোলপাড় হলে হার্ট বেরিয়ে আসবে। শেষে দেখা গেল আপনাদেরকে গল্প শোনাতেই পারলাম না। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। আগামীকাল শুক্রবার, নামাজের পর আমার বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, কি আর বলবো। আজকে দিনটাও ফুরফুরা আমেজে কেটে গেল। রাতে খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়লাম, কারণ আগামীকাল অনেক ধকল যাবে আমার। পরদিন সকাল থেকে আমাদের বাড়ি ভর্তি লোকজন এসে ভরে গেছে। আমার সব হারামি দোস্তগুলো চলে এসছে। তাহসিন, রাজ, তুহিন আর বাকি সব মিলে আমাকে সাজিয়ে দিল। সকাল থেকে এসব করতে করতে নামাজের সময় হয়ে গেছে। এরপর সবাই মসজিদে নামাজ পড়তে চলে গেলাম।
নামাজ শেষ করে বাসায় চলে আসলাম। ইতিমধ্যেই যারা, মামা আর মামি চলে আসছে। আমারকে আর যারাকে পাশাপাশি বসানো হলো। এরপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। জাঁকজমকভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। এরপর সব অতিথিদের সাথে কথা বলতে থাকলাম। এভাবে রাত 10টা বেজে গেল। সবাই মিলে আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু এ কি, বাসর ঘরে ঢুকতেই তো লজ্জা করছে। এমনিতে তো যারা সাথে ঝগড়া করি তখন তো লজ্জা করে না। তারপর আর কি, বুকের মধ্যে 1 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমের দরজা আটকে দিয়ে পেছনে তাকিয়ে দেখি যারা বিছানা বসে আছে, মাথায় 1 হাত লম্বা একটা ঘোমটা দেয়া। এরপর আস্তে আস্তে বিছানার পাশে গেলাম। যারা খাট থেকে নেমে এসে পায়ে হাত দিয়ে সালাম করলো। আমিও যারার মাথায় হাত দিয়ে বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। এ কথা বলতেই যারা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর আমার বুকের উপর উঠে গেল, রাগি চোখে আমার দিকে তাকালো। আমি তো হঠাৎ এই দেখে ভয় পেয়ে গেলাম। এরপর আবার পাঞ্জাবির কলার ধরে বলল, ওই তোকে বলছিলাম না যে আমি আগে লেখাপড়া শেষ করব, তারপর বিয়ে করব, কিন্তু তুই আমাকে পড়ালেখা করতে দিলি না কেন? আরে আগে তো কলার ছাড়ো, তারপর বলছি। তারপর যারা আমার কলার ছেড়ে দিল। দেখো যারা, আমি তোকে বিয়ে করছি, কিন্তু এখনই লেখাপড়া বন্ধ করব না। দুজনে একসাথে লেখাপড়া করব। তারপর আমি চাকরি পেলে আমাকে আপন করে নিবি তুই। তার আগে আমি তোকে টাচ করব না। টাচ করবি না মানে? আমাকে প্রতিদিন আদর করতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, শাড়ি পরাতে হবে, পছন্দের সব কিছু কিনে দিতে হবে, না হলে তোকে খেয়ে ফেলবো। সব কিছু করতে রাজি আমি। তাহলে এখন আমাকে ছাদে নিয়ে চল, আমি তোর কোলে বসে রাতের চাঁদ দেখব। ওকে, চল যাই। তারপর আমি ছাদে যেতে লাগলাম, কিন্তু এ কি, যারা দাঁড়িয়েই আছে। কি হলো, তুই যাবে না? কেউ যদি আমাকে কোলে নিয়ে যায় তাহলে যেতে পারি। তারপর আর কি করার, যারাকে কোলে তুলে নিলাম। যারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখলো। এরপর ছাদে গেলাম চলে। ছাদে একটা সোফা রাখা আছে, দুইজনে গিয়ে সেটাতে বসলাম। এরপর যারা আমার কাঁধে মাথা রাখলো। আমার, এভাবেই আমাকে সারা জীবন ভালোবাসবি তো? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো সব সময় ভালোবাসবো। কখনোই ছেড়ে যাবি না আমাকে তো? পাগল নাকি যে কষ্ট করে তোকে পেয়েছি, ছাড়ি কেমনে রে? কখনোই আমাকে ছেড়ে যাবি না তো? ধুর ফাজিল কোথাকার। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে চল। কেউ যদি আমাকে কোলে করে নিয়ে যায় তবে যেতে পারি। এরপর যারাকে কোলে তুলে নিলাম, ঠিক যেন একটা আটার বস্তা করে নিলাম। যা বুঝলাম তাতে এভাবে সারা জীবন কোলে করে রাখতে হবে। এরপর যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। যারার পিছিয়ে মুখটার দিকে তাকিয়ে দেখলাম, অনেক সুন্দর লাগছে। হঠাৎই যারা আবার ঠোঁটজোড়া ওর দখলে করে নিল। এমনিতেই কোলে করে সিঁড়ি বেয়ে নামছি, তার উপর এই কাহিনী করে বসলো। এবার দুজনে একসাথে পড়বো। একটু পর যারা আমাকে ছেড়ে দিল। আমি ততক্ষণ সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। সিঁড়িতে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা শুরু করেছিলি তাতে দুজনে একসাথে পড়ে যেতাম। আসলে তোর লাল ঠোঁট দেখে নিজেকে সামলাতে পারি নাই। এরপর ওকে নিয়ে রুমে চলে গেলাম। আমার কোলে ছিল তাই বিছানায় নামিয়ে দিলাম। আচ্ছা, এখন তো আমার স্বামী স্ত্রী, তাহলে তুমি করে তো বলা যায়। না, আমি আজ তোকে তুই করে বলবো। অন্তত আব্বু আম্মুর সামনে তুমি করে বলিস। ওকে ঠিক আছে। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। খুনসুটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ভালো করে চোখ খুলতে দেখি পাগড়িটা আমার বুকের উপর শুয়ে আছে। পাগড়িটার মুখের দিকে তাকিয়ে দেখি একদম পিছে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তাই ওর ঘুমটা আর ভাঙালাম না। কি নিষ্পাপ একটা মেয়ে, ঘুমিয়ে থাকলে আর জেগে থাকলে যেন তোচ্ছল। যারার মুখের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, হঠাৎ যারা ঘুম থেকে উঠে গেল। আমি তখনও ওর দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে কি দেখিস? তোর মায়াবী মুখটা দেখি। অনেক দেখা হয়েছে, এখন ছাড় আমাকে, ওয়াশরুমে যাব। আমি কি ধরে রাখছি নাকি তোকে? তুই তো নিজে আমার উপরে শুয়ে আছিস। আমার কথা শুনে মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল। এরপর আমিও বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। সকালে মিষ্টি রোদ উড়েছে বাইরে। বাইরের পরিবেশটাও অনেক ভালো লাগছে। একটু পর যারা ওয়াশরুম থেকে বের হলো। এরপর আমি ঢুকলাম, ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখি যারা টাওয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমাকে টাওয়ালটা দিল।
হাত মুখ মুছে দুজনে মিলে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আত্মীয়রা সবাই বসে বসে গল্প করছে। আমাদেরকে দেখে সবাই অনেক খুশি হলো। তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে, কি বলো মাহফুজের আব্বু? হ্যাঁ, একদম ঠিক বলেছো, খুব সুন্দর বানিয়েছে। কথা বলতে দেখি যারা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আত্মীয়দের সাথে সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করলেন। একটু পর আমাদের খেতে যাওয়ার জন্য আম্মু বলে গেল। সবাই মিলে খেতে চলে গেলাম। টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন দেখি আম্মু যারাকে নিজেতে খাইয়ে দিচ্ছে। খুব হিংসে হতে লাগলো। হ্যাঁ, এখন ছেলের বউ পেয়ে নিজের ছেলেকে ভুলে গেছে। ঠিক আছে, আমারও সময় আসবে। আমার এমন অবস্থা দেখে আম্মু বলল, কিরে, তোর মনে হয় হিংসা হচ্ছে? থাক, আর হিংসা করতে হবে না, কাছে এসে বস, তোকেও খাইয়ে দিচ্ছি। তারপর আম্মু তোমাদের দুজনকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে আম্মুর হাতে খাওয়ার মজাটাই আলাদা। খাওয়ার পর্ব শেষ করে সবাই আমাদেরকে নিয়ে গল্প করতে বসলো। আমাদের মাঝখানে বসে সবাই গোল হয়ে বসে গল্প করতে লাগলো। এত গল্প যে কেমনে করতে পারে আল্লাহ ভালো জানে। আমার তো অশান্তি ধরে যাচ্ছিল। এভাবে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন সবাই ফ্রেশ হতে চলে গেল। যাক বাবা, এতক্ষণে মুক্তি পেলাম। যারা দিকে তাকিয়ে দেখি যারাও বিরক্ত হয়ে গেছে। এরপর যারার হাত ধরে ওখান থেকে উপরে চলে আসলাম। রুমে গিয়েই যারা দরজা আটকে দিল। এরপর আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। যারার মতিগতি ভালো বুঝলাম না, তাই আমিও পিছনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে যারা আমাকে খাটের উপর ফেলে দিল। এরপর আমার বুকের উপর উঠে গেল। কি হচ্ছে কিছু তো বুঝতে পারতেছি না। এই যারা, কি করতেছো? আমার কথা না শুনে আমার ঠোঁটের দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে একদম আমার ঠোঁটের কাছে চলে আস। আমার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ যারা দুই ঠোঁট এক করে দিল। আমি তো যারা এরকম ব্যবহারে একদম অবাক হয়ে গেছি। আমাকে বললেই তো হতো যে আদর লাগবে। যারা এমনভাবে ঠোঁট জোড়া চুষছে, মনে হচ্ছে কতদিন যেন না খাওয়া মানুষ। হঠাৎ করেই ঠোঁটে একটা কামড় মেরে দিল। আমি তো ব্যথায় উফ করে উঠলাম, কিন্তু যারা কিস করেই যাচ্ছে। পুরো 10 মিনিট পথ ছাড়লো। আমার দম যেন বন্ধ হয়ে গেছিল। দুজনেই হাঁপাচ্ছি। ওই, এভাবে কেউ কিস করে? সরি, আসলে তোর ঠোঁট দুটো এনে এতটা নরম যে ছিঁড়তে ইচ্ছা করছিল না। তাই বলে কামড় মারতে হবে? এই তবা, সরি, আসলে তোর ঠোঁট দুটো এত নরম যে ছাড়তে ইচ্ছা করছিল না। ইয়ে মানে আসলে ধুর, আমি গোসলে গেলাম। এরপর গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। মনের মতো করে শাওয়ার নিলাম। আমার পর যারা গোসল করবে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি যারা টাওয়েল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর টাওয়েল নিয়ে শরীর মুছতে লাগলাম। আর যারা ফ্রেশ হতে গেল। এরপর যারা গোসল করে বের হয়ে আসলো। দুজনে নিচে চলে গেলাম দুপুরের খাবার খেতে। নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য বসে ওয়েট করছে। তারপর দুজন তাদের সাথে বসে খাবার খেতে লাগলাম। অনেক গল্প আর মজার ভিতর দিয়ে খাওয়ার পর্ব শেষ করলাম। খাওয়া শেষ হতেই আব্বু বলল, কিরে মাহফুজ, যারা মাকে কি তোর কলেজে ভর্তি করবি? হ্যাঁ আব্বু, এখানেই ভর্তি করব, যাতে ওর খেয়াল রাখতে পারি সবসময়। তো কবে ভর্তি করবি ওকে? আগামীকালে ভর্তি করে বোঝার আগে। আচ্ছা ঠিক আছে। এরপর সবার সাথে আরো কিছুক্ষণ গল্প করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম। অনেক ঘুম পাচ্ছে এখন। চোখটা বন্ধ করতেই যারা আমার বুকের উপর এসে শুয়ে পড়লো। ওই পাগলি, সারা জীবন কি এভাবে আমার বুকটাকে বালিশ বানাবে নাকি? হ্যাঁ, ওই জন্যই তো বিয়ের সময় কবুল বলেছিলাম, যাতে সারা জীবনের জন্য বুকটাতে মাথা রাখতে পারি। এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও যারাকে জড়িয়ে ধরলাম। মেয়েটা আসলে অনেক পাগলি, তবে রাগ থাকলেও মনটা অনেক ভালো আর খুব কিউট। এভাবে যারাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালে যারাটাকে ঘুমালো। ওই, আর কত ঘুমাবি? বিকাল হয়ে গেছে, উঠে পড়। আহ, এখন যা তো এখান থেকে, আমাকে ঘুমাতে দে। একটু শান্তি মতো কি ঘুমোতেও পারবো না? তখনই আমার নাক চেপে ধরলো আর দুই ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর মনে হলো দম আটকে মরে যাব। হাত পা ছোটাতে লাগলাম। তখনই যারা ছেড়ে দিল। ওই, তুই আমার বউ নাকি অন্য কিছু? হ্যাঁ, অল্প বয়সে বিধবা হওয়ার শখ হয়েছে নাকি? এভাবে কেউ নাক মুখ চেপে ধরে? মরে গেলে কিস করে বাঁচিয়ে দিতাম। সরে যা, আমি ওয়াশরুমে যাব। এরপর ফ্রেশ হতে চলে গেলাম।
যারা আমার রাগ দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। তখন যে ওর উপর কি রাগ হচ্ছিল তা কি আর বলবো। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, এসে দেখি যারা অনেক সুন্দর করে সেজেছে, অনেক ভালো লাগছে ওকে। কিরে, কোথাও যাবি নাকি? মরে গেলে কিস করে বাঁচিয়ে নিতাম। আমার বরটার সাথে বাইরে একটু ঘুরতে যাব। কই যাবি?